আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন 1968 সালের 23শে মে প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত বাংলাদেশের শ্রমিক ময়দানে একমাত্র শ্রমিকদের প্রকৃত অধিকার, শ্রমিকদের আইনি অধিকার, ট্রেড ইউনিয়নের অধিকার, তার ন্যায্য মজুরি, তার কাজের অধিকার, তার নিরাপত্তা, একটি আদর্শ শ্রম আইন, সব কিছুর সংগ্রামে সে 68 সাল থেকে আজ পর্যন্ত স্বাধীনতার পূর্বে এবং পরে সবসময়ই শ্রমিক জনতার পাশে সোচ্চার ছিল। অনেক চেষ্টা করা হয়েছে, ষড়যন্ত্র করা হয়েছে এই আন্দোলনকে থামিয়ে দেওয়ার জন্য, কিন্তু শ্রমিক কল্যাণ ফেডারেশনে আমাদের যারা পূর্বসূরি নেতৃবৃন্দ ছিলেন তাদের সমস্ত মেধা, ত্যাগ, শ্রম, তাদের অনেক কোরবানি দিয়ে আমাদের এই ইসলামী আদর্শের পতাকাবাহী শ্রমজীবী মানুষের সংগ্রামী কাফেলাকে আজ পর্যন্ত শ্রমিক শ্রেণীর সংগ্রামের জন্য বাঁচিয়ে রেখেছেন। আলহামদুলিল্লাহ, আজকের এই আলোচনা সভায় জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালন উপলক্ষে যেহেতু আলোচনা সভা, নিশ্চয়ই স্মরণ করতে হয় এই জুলাইয়ের গণ অভ্যুত্থানে নতুন বাংলাদেশ বৈষম্যহীন রাষ্ট্র বিনির্মাণের জন্য যারা জীবন দিয়েছেন, সহস্রাধিক শহীদ, প্রায় 30-40 হাজার জুলাই যোদ্ধা আহত, পঙ্গু, ক্ষতবিক্ষত, রক্তাক্ত, দেশে বিদেশে চিকিৎসাধীন, আর কোটি কোটি মানুষ যারা 17 বছরের ফ্যাসিবাদী, নিষ্ঠুর, বর্বর জুলুমতন্ত্রে যারা শোষিত হয়েছেন, বঞ্চিত হয়েছেন, তাদের অপরিসীম ত্যাগের বিনিময়ে কিন্তু আজকের জুলাই অভ্যুত্থানটা সম্পন্ন হয়েছিল। তাদেরকে আমি আজকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। যারা জীবন দিয়েছেন, আল্লাহ তাআলা তাদের শাহাদাতকে মঞ্জুর করুন। যারা বেঁচে থেকে আহত, কষ্ট পাচ্ছেন, শরীরের শত শত স্প্লিন্টার, বুলেট, রাতে ঘুমাতে পারেন না, যাদের কান্না, যাদের মায়ের চোখে পানি, স্ত্রীর চোখে পানি, সেই সব শোকাহত, বেদনাহত ভাইদের জন্য আমার সহানুভূতি, মা বোনদের জন্য সহানুভূতি, এবং আহতরা যেন আল্লাহ তাআলার খাস মেহেরবানিতে অবিলম্বে সুস্থ সক্ষম হয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণে তারা নিজেদের চোখে যেন ভূমিকাটা রেখে যেতে পারেন, দেখে যেতে পারেন, আল্লাহর কাছে তার জন্য আমি দোয়া করছি। আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা আমার, সংক্ষেপে 2-4টি কথা বলবো যেহেতু আসরের নামাজ আমাদের সামনে। প্রথম কথা হলো এই জুলাই গণ অভ্যুত্থানে যে এত লোক জীবন দিল, সেই গণ অভ্যুত্থানের জুলাইয়ের কি চেতনা, কি আকাঙ্ক্ষা, কি স্বপ্ন আমাদের ছিল? স্বপ্ন একটাই ছিল যে একটা বৈষম্যহীন রাষ্ট্র তারা বিনির্মাণ করতে চেয়েছিল। কি বলেন, ঠিক কিনা? আপনি বলতে পারেন জুলাইয়ের কনিষ্ঠ শহীদ জাবের ইব্রাহিম, আনাস, মেহেদি হাসান, এই রকম ছোট ছোট শিশু, হকার, শ্রমিক, মহিলা যারা জীবন দিয়েছে, এরা কি এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার, চাঁদাবাজ, মস্তান হওয়ার জন্য এই আন্দোলনে গিয়েছিল? রাজনৈতিক কোনো উচ্চ অভিলাষ তাদের ছিল না। তারা চেয়েছিল, তারা চোখে দেখছিল যে ছাত্র জনতার অধিকারের জন্য রাজপথে যারা নেমেছে, শেখ হাসিনার বর্বর পেটুয়া বাহিনী নিষ্ঠুরভাবে তাদের দিকে কিভাবে গুলি করছে, মৃত লাশ পুড়িয়ে আগুনে ছাই করে দিচ্ছে, পুলিশের এপিসি কার থেকে লাশ ছুঁড়ে ফেলছে, হেলিকপ্টার দিয়ে একটা দেশের প্রধানমন্ত্রী সেই লোকদের, সেই দেশের মানুষদের গুলি করে হত্যা করছে। এগুলো দেখেই এই সব তরুণ, কিশোর, শিশুদের হৃদয় বিদ্রোহ করেছিল। বাপ মাকে সাথে নিয়ে তারা রাজপথে নেমেছে, গুলির সামনে তারা বুক পেতে দিয়েছে, তারা জীবন দিয়েছে। স্বপ্ন ছিল একটা দল ক্ষমতা থেকে বদলে যাবে, আর একটা দল ক্ষমতায় আসবে, এটা তাদের দেখার বিষয় ছিল না। সুখী, সমৃদ্ধ, বৈষম্যহীন এমন একটা রাষ্ট্র যেখানে দলীয়করণ থাকবে না, ভিন্ন মতভেদ, দমন পীড়ন থাকবে না, দুর্নীতি থাকবে না, প্রধানমন্ত্রীর অসীম ক্ষমতার কারণে সর্বস্তরে তার দলীয় লোকদের নিয়োগ করে ভিন্ন মতদের নির্যাতন, নিপীড়ন, মামলা, হামলা, রিমান্ড, ক্রসফায়ার, আয়নাঘর, ফাঁসিতে ঝুলিয়ে বিরোধী দল মতকে শেষ করা হবে, সেই বাংলাদেশ তারা আর দেখতে চায়নি। এই সব
নতুন বাংলাদেশের স্বপ্নে আমাদের সন্তানেরা জীবন দিয়েছিল। আমি যদি আজকে আপনাদের সামনে প্রশ্ন করি, জুলাই অভ্যুত্থানের 2 বছর পার হচ্ছে, 24-এর অভ্যুত্থান, আজকে 26। আমাদের এই শহীদ, আমাদের এই অস্ত্রসিক্ত মাদের, যারা বুলেট আর অসংখ্য স্প্লিটার নিয়ে রাতে ঘুম পড়তে পারে না, তাদের জীবনের আশা আকাঙ্ক্ষার স্বপ্ন অনেকের তছনছ হয়ে গেছে, তাদের সে আশা কি 2 বছরে মনে হয় যে পূরণ হতে যাচ্ছে? যাচ্ছে না। বরং জুলাই বিপ্লবের যারা বেনিফিশিয়ারি, সুবিধাভোগী, ক্ষমতাশীল দল বিএনপি ক্ষমতায় গিয়ে জুলাইয়ের চেতনা তারা ভুলে যেতে বসেছে। এত লাশ, এত রক্ত, এত জুলুম, এত নির্যাতন, জুলাইয়ের এই চিত্র, এই রক্তাক্ত স্মৃতি আপনারা আমরা কি ভুলতে পেরেছি? আমাদের পক্ষে ভুলা সম্ভব নয়। এখনো সোশ্যাল মিডিয়ায় এই যে জুলাই উদযাপনের 2য় বার্ষিকীতে ছাত্র সংগঠন, সাংস্কৃতিক সংগঠন, সামাজিক সংগঠন রং তুলিতে, ছবিতে, পোস্টারে জুলাইয়ের যে প্রদর্শনীর আয়োজন করছে, অডিও ভিডিও, সোশ্যাল মিডিয়ায় প্রতিদিন যেসব দৃশ্য আমরা দেখি, চোখে পানি রাখা যায় না। হাসিনার পেটোয়া পুলিশ বাহিনী কিভাবে মিছিলের উপরে গুলি করছে, আমাদের সন্তানেরা বুক পেতে দিচ্ছে। এই অস্বাভাবিক চেতনা যারা ভুলে যায় ক্ষমতার মোহে, তাদেরকে বলতে হবে যে তারা আবার সেই ফ্যাসিবাদের পথেই হাঁটছে। মানুষ মনে করেছিল যারাই ক্ষমতায় আসবে জুলাইয়ের চেতনার ভিত্তিতে, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমরা যারা রাজপথে ছিলাম, সরকার পরিবর্তন হলো, একটি অন্তর্বর্তীকালীন সরকার আসলো, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সব দলের সাথে পরামর্শ করে সেই অন্তর্বর্তীকালীন সরকার জুলাইয়ের চেতনাকে বাস্তবায়ন করার জন্য সিদ্ধান্ত নিল। এই বিদ্যমান রাষ্ট্র কাঠামো, এই ফ্যাসিবাদী সংবিধান, যে সংবিধান, যে রাষ্ট্র থাকলে নতুন নতুন হাসিনার জন্ম হবে, এই রাষ্ট্রীয় কাঠামোকে বদলায় ফেলতে হবে। সেজন্যই তারা কিন্তু ঐক্যমত্য কমিশনের মধ্য দিয়ে 84টি সংস্কার প্রস্তাব অনুমোদন করলো, যে এই 84টি সাংবিধানিক, রাজনৈতিক, প্রশাসনিক সংস্কারগুলো যদি মেনে নেওয়া হয়, তাহলে এমন একটা বাংলাদেশ ইনশাআল্লাহ হবে, যারাই প্রধানমন্ত্রী হবে, যারাই ক্ষমতায় হবে, তারা আর স্বৈরাচারী, ফ্যাসিবাদী, দুর্নীতিবাজ হতে পারবে না। এই আইনি পরিবর্তনের জন্যই এটা করা হয়েছিল। সেটার নামই ছিল জুলাই চার্টার, সেটার নাম ছিল জুলাই সনদ। মনে আছে আপনাদের? 2025 সালের 17 অক্টোবর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় সব রাজনৈতিক দল যারা আমরা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ছিলাম, এক জায়গায় বসে সেই 84টি সাংবিধানিক পরিবর্তনের ব্যাপারে জুলাই সনদে আমরা স্বাক্ষর করেছিলাম। মনে আছে কিনা বলেন? সেখানে বিএনপি ছিল না, বিএনপির 2 জন ছিল, সব দলের 2 জন ছিল, জামাত ইসলামীরও 2 জন ছিল। নির্বাচনের পরে ক্ষমতায় এসে সংখ্যাগরিষ্ঠতার জোরে এখন তারা বলছে আমরা গণভোট মানি না। জুলাই সনদে যে 84টি ব্যাপারে ঐক্যমত্য কমিশন সংবিধান সংস্কারের প্রস্তাব, রাষ্ট্র সংস্কারের প্রস্তাব অনুমোদন করে গণভোটে দিয়ে দিল যে এইটার আইনি ভিত্তির জন্য একটা রেফারেন্ডাম, গণভোট প্রয়োজন। আমরাই শুধু পরিবর্তনের প্রস্তাব দিলে তো হবে না, জনগণ কি বলে? 70% মানুষ ভোটে সেই 84টি সংস্কার প্রস্তাবের পক্ষে হা ভোট দিয়ে সেই জুলাই সনদকে অনুমোদন করেছে। কি বলেন, ঠিক কিনা? এখন ওনারা বলতেছেন ক্ষমতায় গিয়ে এটা সংবিধান বিরোধী, এই রাষ্ট্রপতির আদেশ অবৈধ, এই সংবিধান সংস্কার পরিষদের শপথ সংবিধানে নাই। আরে বাবা, সংবিধানে নাই মানে? পার্লামেন্টে দাঁড়িয়ে বড় বড় সংবিধানের ব্যাখ্যা আপনারা দেন। 2025 সালের 13ই নভেম্বর একটা প্রেসিডেন্সিয়াল অর্ডার হয়েছে, রাষ্ট্রপতির আদেশ। সে আদেশটা ছিল সংবিধান সংস্কার আদেশ, জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি হয়েছিল। সেই একই আদেশে একই দিনে জাতীয় সংসদ নির্বাচন, গণভোট হবে, একটা সংবিধান সংস্কার পরিষদ হবে, এমপিরা ওই পরিষদের সদস্য হিসেবে শপথ নেবেন, 30 দিনের মধ্যে পরিষদের অধিবেশন ডাকবেন, 84টি এই সাংবিধানিক পরিবর্তনের ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে সংবিধানের তফসিলে অন্তর্ভুক্ত করবেন। এই ব্যাপারে
2025 সালের 13ই নভেম্বর একটা প্রেসিডেন্সিয়াল অর্ডার জারি হয়েছিল, সেটাই হচ্ছে বাংলাদেশের সংবিধান অনুযায়ী এটাও একটা আইন। সালাউদ্দিন সাহেব বলে এটা সংবিধান বিরোধী। নো, আপনি দেখেন বাংলাদেশের সংবিধানের আর্টিকেল 152 152 অনুচ্ছেদে পরিষ্কার বলা আছে, কোন অর্ডিন্যান্স, কোন রাষ্ট্রপতির আদেশ, কোন অ্যাক্ট যা জারি করা হবে যখন পার্লামেন্ট থাকবে না অন্তর্বর্তীকালীন সরকারের সময় জারিকৃত সমস্ত আদেশ এবং অধ্যাদেশ সেটাও বাংলাদেশে আইন হিসেবে গণ্য হবে। সংবিধানের 152 ধারাতে আছে। উনি বলেন না এটা আইন না, এ আদেশ রাষ্ট্রপতি দিতে পারেন না, এ শপথ সংবিধানে নাই, এ গণভোট সংবিধানে নেই। আজব ব্যাপার। একই দিনে আপনার জাতীয় ভোট আর গণভোট হলো, সেই ভোটেই আপনি নির্বাচিত হয়ে এমপি হলেন, মন্ত্রী হলেন, প্রধানমন্ত্রী হলেন। একটা মানলেন আর গণভোটটা মানলেন না। কি বলেন? একই মায়ের পেটের দুইটা বাচ্চা হইছে জমজ, হয় না মানুষের? একসাথে দুইটা সন্তানের জন্ম, এক সন্তানকে অস্বীকার করে আর এক সন্তানকে স্বীকার করে। এ কিরকম বাপ? আমাদের আমিরে জামাত বিরোধী দলীয় নেতা পার্লামেন্টে সুন্দর উদাহরণ দিয়েছেন যে একটা মানে আর একটা মানে না, জাতীয় ভোট মানে আর গণভোট মানে না। তার উদাহরণ দিয়েছেন, একই ডেক্সিতে গোশত রান্না হয়েছে, গোশতটা খাবে, ঝোলটা খাবে না। তার কোনো জবাব সরকারি দল দিতে পারেনি। আপনি একই প্রেসিডেন্সিয়াল অর্ডারে অনুষ্ঠিত নির্বাচনে এমপি হলেন, প্রধানমন্ত্রী হলেন, পার্লামেন্ট হলো, সরকার হলো, সেটা আপনি মানলেন। সেই আদেশের ভিত্তিতে গণভোটকে আপনি অস্বীকার করেন। তো এই আদেশ যদি অস্বীকার করার অর্থ হলো আপনার পার্লামেন্টকে অস্বীকার করলেন, নিজের এমপিত্ব মন্ত্রিত্বকে আপনি অস্বীকার করলেন। ওইটা যদি অবৈধ হয় তো এটাও অবৈধ হবে না? অবৈধ হবে। বিএনপি এখন জুলাইয়ের চেতনা ভুলতে বসেছে, কারণ ওই 84টি সংস্কার প্রস্তাবের অন্তত 12টা সাংবিধানিক এমন মৌলিক পরিবর্তনকে তারা ভিন্ন মত পোষণ করেছে, নোট অফ ডিসেন্ট দিয়ে বলেছে, এটা তারা মানতে চায় না। প্রধানমন্ত্রীর অসীম ক্ষমতা, কেয়ারটেকার সরকারের চিফ, আপিলেট ডিভিশনের জাস্টিস, আপার হাউজে পিআর পদ্ধতি, অডিটর জেনারেল, কন্ট্রোলার জেনারেল, আর্টিকেল 70, সাংবিধানিক গুরুত্বপূর্ণ পদ, বিসিএস পরীক্ষা যে চাকরির জন্য আমাদের ছেলেরা কোটা না বেধার আন্দোলন করেছে, সেখানে সংস্কার কমিশন বলেছে পাবলিক সার্ভিস কমিশনে বিদ্যমান রাষ্ট্র ব্যবস্থায় আছে প্রধানমন্ত্রীর ইচ্ছা অনুযায়ী রাষ্ট্রপতি প্রজ্ঞাপন জারি করে পিএসসি বানাবেন, অ্যান্টি কারাপশন কমিশন বানাবেন। ঐক্যমত্য কমিশন বলেছে না, তা হবে না, সরকারি দল এবং বিরোধী দল এবং মাঝখানে জুডিশিয়ারি এবং অন্য একটা সংস্থা বা সার্চ কমিটির মধ্য দিয়ে এই সব সমস্ত সাংবিধানিক পদ পূরণ করা হবে। বিএনপি সেখানে না বলেছে। তারা বলছে প্রধানমন্ত্রীর হাতে ক্ষমতা থাকতে হবে, তা নাহলে দেশ কি করে চলবে। তার অর্থ হলো এখনকার সংবিধানে আছে প্রধানমন্ত্রী যা বলবে রাষ্ট্রপতিকে ইশারা করলেই উনি প্রজ্ঞাপন জারি করে দেবেন। তিনি বিসিএস পরীক্ষায় পিএসসির মাধ্যমে হয় তার চেয়ারম্যান প্রধানমন্ত্রীর মতো লোক হবে। ছাত্রলীগের ক্যাডাররা সরকারি সমস্ত চাকরির জায়গায় বসে গিয়েছে এই দলীয় পদে পিএসসির চেয়ারম্যানরা ছিল বলে। একটা দেশের সংবিধান এবং রাষ্ট্রীয় কাঠামো ধ্বংস হয়ে যায় সেখানে যদি দলীয় লোকেরা থাকে। ওনারা বিএনপি এখানে ভিন্ন মত পোষণ করেছেন। এই জন্য ওনারা শুভঙ্করের ফাঁকি দিয়ে বলেন আমরা জুলাই সনদ অক্ষরে অক্ষরে মানব। অর্থ হচ্ছে জুলাই সনদের 84টি জায়গায় যে ঐক্যমতের কথা তার এই 12-14টা মৌলিক সাংবিধানিক পরিবর্তনকে ওখানেই তারা লিখে দিয়েছে। এটা তারা নোট অফ ডিসেন্ট, ভিন্ন মত, এটা তারা মানে না। এই জন্য ওইগুলো বাদ দিয়ে তারা মানতে চায়। এই জন্য লক্ষ্য করে দেখবেন এই জুলাই সনদের ভিত্তিতে যে গণভোটটা হয়েছে সেই গণভোটে কিন্তু কোনো ভিন্ন মত নেই, নোট অফ ডিসেন্ট নেই। ওই 84টি ঐক্যমতের বিষয়ের ভিত্তিতে গণভোটের ব্যালটে 4টে প্রশ্ন দেওয়া হয়েছিল। খেয়াল আছে আপনাদের? 4টে প্রশ্নের মধ্যেই সমস্ত সাংবিধানিক পরিবর্তনের সার বস্তু দিয়ে বলা হয়েছে এই সব সাংবিধানিক পরিবর্তন যদি চান আপনারা হা বলুন। আপনারা সবাই হা বলেছি না? তার অর্থ হলো জুলাই সনদে ভিন্ন মত আছে, নোট অফ ডিসেন্ট আছে, কিন্তু গণভোটের ব্যালটে কোনো নোট অফ ডিসেন্ট নাই, ভিন্ন মত নাই। পুরো 84টি বিষয়ে সাংবিধানিক পরিবর্তনের মধ্য দিয়ে 70 ভাগ লোক হা ভোট দিয়েছে। ফলে এই হা ভোটের মাধ্যমে
বিএনপির নোট অফ ডিসেন্ট ভিন্নমত খারিজ করে দিয়ে 84টি ঐক্যমতের বিষয়ে গোটা জাতি সমর্থন ঘোষণা করেছে। এজন্য ওরা দেখবে জুলাই সনদের ভিন্নমত বাদ দিয়ে মানবে কথা বলে, কিন্তু একদিনও তাদের কোনো মন্ত্রী মিনিস্টার এমপিরা বলে নাই যে আমরা গণভোটের রায়কে মেনে নেব। এ কথা কি কোনোদিন বলেছে? তা গণভোটে তো আপনারা ভোট দিয়েছেন হাতে। প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব, সালাউদ্দিন সাহেব, ওনারা 12ই ফেব্রুয়ারির ভোট কেন্দ্রে, আমরা তো দেখলাম টেলিভিশনে, ভোট কেন্দ্রে গেছিল না এবং হাতে ভোট দেওয়ার জন্য ক্যাম্পেইন করেছে না? শেষের দিকে করেছে, প্রথম প্রথম কথা বলে না, পরে যখন সমালোচনা হইল তখন একদিন তারেক রহমান সাহেব বলেন হ্যাঁ আপনারা হাতে ভোট দেন। মনে আছে আপনাদের? আচ্ছা ঠিক আছে, দেরিতে হলেও তো আপনি কবুল বলছেন। তা সে কবুল বলার পরে ভোট আপনি হাতে দিয়েছেন। দেশের প্রধানমন্ত্রী হিসেবে আপনার কথাকে আমরা বিশ্বাস করি যে আপনি জনগণকে হাতে দিতে বলেছেন, আপনিও হাতে ভোট দিয়েছেন। তাহলে আপনি যে হাতে ভোট দিলেন, তো হাতে ভোট দেওয়ার অর্থ হলো নোট অফ ডিসেন্ট ভিন্নমত ছাড়াই 84টি প্রস্তাবে আপনি একমত হয়ে গেছেন। এখন আপনি আপনার দেওয়া হা ভোটকে ইগনোর করবেন, অস্বীকার করবেন? এটা কি দ্বিচারিতা? বলে হা ভোট যদি মানেন তাহলে সংবিধান সংস্কার পরিষদের বৈঠক 30 দিনে ডাকেননি, অন্যায় করেছেন। শপথ নেননি, অন্যায় করেছেন। এখনো জুলাই সনদ মানেননি, এখন অন্যায় করেছেন, আইন ভঙ্গ করেছেন। এই জন্য শ্রম সংস্কার কমিশনের রিপোর্টটা যে বাস্তবায়ন দাবি শ্রমিক কল্যাণ করে, এই কমিশন কেন 6টি সংস্কার কমিশন যে গভর্নমেন্ট করেছিল একটাও বাস্তবায়ন হবে না যদি জুলাই সনদ পরিপূর্ণভাবে বাস্তবায়ন করা না হয়। এই জন্য আমি কথা এইভাবে বলতে চাই শ্রমিক সমাবেশের মাধ্যমে দেশবাসীর কাছে, যে বিএনপি এখন এই গণভোটকে এড়িয়ে তারা এখন তাদের মতো করে ওই ভিন্ন মতগুলো বাদ দিয়ে সংবিধানের ছোট ছোট কিছু সংশোধন করে একটা পার্লামেন্টে বিশেষ কমিটি গঠন করে সংবিধানটাকে সংশোধন করতে চায়। কিন্তু আমাদের বিরোধী দলের নেতা বলেছেন নো, আমাদের কথা হচ্ছে সংশোধন নয় সংস্কার। কি বলেন? সংশোধন নয় সংস্কার। সংশোধন মানে ছোটখাটো কিছু ভাষা, বাক্য, শব্দ, দু একটা লাইন আপনি পাল্টাবেন। আর সংস্কার মানে রাষ্ট্রের সংবিধানের মৌলিক কাঠামো, গোটা স্ট্রাকচার, গোটা ফিলোসফিকে পরিবর্তন করে জুলাইয়ের চেতনার ভিত্তিতে কর্তৃত্ববাদী শাসন এবং দলীয় শাসনকে উৎখাত হয়ে যায় এমন একটা সংবিধান নতুন করে বানাইতে হবে। দ্যাট ইজ কল্ড রিফর্ম। তার অর্থই হচ্ছে সংস্কার। এই জন্য বিএনপি ভেজাল বাঁধাইছে 2-4টা শব্দে। আমি ভালো করে বলে দিই জনগণকে, শ্রমিক সমাজকে এটা বুঝাইতে হবে। একটা হচ্ছে গণভোট আর জুলাই সনদ, মনে রাখেন, গণভোট আর জুলাই সনদ। আর একটা হচ্ছে সংশোধন আর সংস্কার, মনে থাকবে? 2 আর 2 4 জোড়া শব্দ, গণভোট আর জুলাই সনদ, এদিকে সংশোধন আর সংস্কার। ওনারা গণভোট মানবেন না, ভিন্ন মত বাদ দিয়ে জুলাই সনদ মানবেন, সেই কথা বলা একটা শুভঙ্করের ফাঁকি। এই জুলাই সনদ বাস্তবায়নের জন্যই তো গণভোট হয়েছে, ফলে আপনি গণভোটকে কেন মানবেন না? আর আপনি সংস্কারের ব্যাপারে বিএনপির যে 31 দফার কথা প্রায় বলে না, আমাদের 31 দফার প্রস্তাব ক্ষমতায় আসার আগের থেকে প্রচার করছে। আপনারা পড়ে দেখবেন, গুগলে সার্চ দেবেন। 31 দফার প্রথম দফা হলো, 1 নম্বরে বলা হচ্ছে বিএনপি যখন রাষ্ট্র ক্ষমতায় যাবে তখন আমরা সংবিধান সংস্কার কমিশন গঠন করে সংবিধানকে সংস্কার করব। তাহলে আপনার 31 দফার প্রথম দফাই হলো সংবিধান সংস্কার। এখন সংস্কার বলেন না কেন, সংশোধন বলেন কেন? এই সংস্কার বাদ দিয়ে সংশোধন আর গণভোট বাদ দিয়ে জুলাই সনদ, এই দুই কথার মধ্যে ভেজাল বাঁধাইয়া জনগণকে বিভ্রান্ত করে চায়, ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। আমরা বলেছি বাঙালিকে আর এত ভুল বোঝানো যাবে না, বাঙালি আর বোকা নেই। যে বাঙালি 1 সাগর রক্ত দিয়ে জুলাই সনদ তৈরি করতে পেরেছে, পার্লামেন্টে আপনি এই জুলাই সনদের ভিত্তিতে গণভোটের রায় মানার জন্য সংবিধান সংস্কার পরিষদের সভা ডাকুন, পরিষদের সদস্য হিসেবে শপথ নিন এবং গণভোটের রায় কার্যকর করুন। এখনো সময় আছে, পার্লামেন্টে 30 দিন তো আপনি ট্রেন মিস করেছেন, তবু পার্লামেন্ট এসে বলেন যে আমার ভুল হয়ে গেছে। প্রথম স্টেশনে উঠতে পারেন, মাঝখানে একটু থামাই দিয়ে আমাদের বিরোধী নেতাকে বলেন যে আমরা এখন একটু সংস্কারের ট্রেনে উঠতে চাই, আমরা গাড়ি থামাই, দরকারে আপনাকে উঠায় নেব। নতুন বিশেষ কমিটি করে সংবিধানকে আপনি জুলাই সনদের ভিত্তিতে সংস্কার করেন, এখনো সময় আছে।
আমরা চাই রাজনৈতিক বিতর্ক, সাংবিধানিক বিতর্ক, সংঘাত, সহিংসতা, রাজপথের আন্দোলন বাদ দিয়ে পার্লামেন্টে এটার সংস্কার হোক। কি বলেন, ঠিক কিনা? যদি পার্লামেন্টে এই রাজনৈতিক বিতর্ক নিষ্পত্তি করেন তো ভালো। জাতির সংঘাত, সহিংসতা এবং রাজনৈতিক হিংস্রতা, হটকারিতা, উত্তেজনা, ভাঙচুর, জ্বালাও পোড়াও, হরতাল, ধর্মঘটের বাজে সংস্কৃতি থেকে আমরা দেশকে বাঁচাতে চাই। তাহলে পার্লামেন্টে আপনি নিষ্পত্তি করুন। তা যদি না করেন তাহলে আমরা তো, আপনারা 70% ভোটের সাথে বিশ্বাসঘাতকতা করতে পারবেন, কিন্তু আমরা যারা আমাদের পক্ষে বিরোধী দল, জামাত, 11 দল, শ্রমিক কল্যাণ, আমাদের পক্ষে 70% লোকের সাথে বেইমানি করা সম্ভব নয়। সেই কারণে পার্লামেন্টে যদি এই গণভোটের রায় কার্যকর করার জন্য সংবিধান সংস্কারের ব্যবস্থা না নিতে পারেন, তাহলে 70% মানুষের সাথে রাজপথে এটার সমাধান ছাড়া আমাদের আর কাছে কোনো সমাধান নাই। প্রয়োজনে আমরা রাজপথে নিষ্পত্তি করব। কর্তৃত্ববাদী শাসনের দিকে ওনারা যেতে চায়। 31 দফার 9ম দফায় ওনারা বলেছেন, ক্ষমতায় যেতে পারলে সংকীর্ণ দলীয়তার, দলীয়করণের ঊর্ধ্বে উঠে সকল সরকারি, বিধিবদ্ধ, স্বায়ত্তশাসিত সমস্ত সংস্থায় আমরা আমাদের নিয়োগ প্রক্রিয়া পুনর্গঠন করব। 5 মাস হয়ে পারছে, দলীয়করণ কিরকম দেখছেন তো? দেখেন নাই? সমস্ত জেলা পরিষদে, সিটি কর্পোরেশনে, পৌরসভায়, গুরুত্বপূর্ণ সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে সব ছাত্রদল, বিএনপির সিনিয়র সব নেতাদেরকে নিয়োগ দিয়ে ফেলছে। বিশ্ববিদ্যালয়গুলোতে দলবাজ বিএনপি করা লোকদেরকে ভিসি বানিয়েছে। আজকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে, ঢাকা আলিয়া, ঢাকা কলেজে একযোগে হামলা করা হয়েছে কেন? সূত্র হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে একজন দলবাজ ভিসিকে নিয়োগ করা হয়েছে। সেই ভিসি ছাত্র দলকে উস্কে দিয়ে শিবিরের নির্বাচিত জিএসকে হামলা করে লোকদেরকে আহত করেছে, হাসপাতালে গিয়েছে, সেখানে হাসপাতালে তারা হামলে পড়েছে। কোন প্রতিষ্ঠানে যদি দলবাজ লোক নিয়োগ করা হয়, জাতি ধীরে ধীরে শেষ হয়ে যাবে। ফলে বিএনপি জুলাই সনদ থেকেও ফিরে যাচ্ছে, তাদের ঘোষিত 31 দফা থেকেও তারা মুখ ফিরিয়ে নিয়েছে। তারা আওয়ামী লীগের ফাঁসিবাদের মতো দলীয়করণের দিকে তারা চলে গেল। টকশোতে, রাজনীতিতে যারা জামাত ইসলামীকে বেশি গালিগালাজ করতে পারে, মিথ্যা ন্যারেটিভ তৈরি করে সরকারের তেলবাজি করতে পারে, চামচামি করতে পারে, বিভিন্ন পদে চাকরি আর পোস্টিং আর প্রমোশনের জন্য লেখাপড়া আর ইন্টারভিউর দরকার নাই। ছাত্রদল, বিএনপির একটা পোস্ট হোল্ড করলেই তিনি পদোন্নতি পেয়ে যাবেন। দেখেন না, টকশোজীবীরা, কয়েকজন বুদ্ধিজীবী, টকশোজীবী সমস্ত পুলাপানের মতো, কি বলবো, এমন এমন ভাষা, অশ্লীল শব্দ ব্যবহার করে। আমরা জীবনে আমাদের মা বাবার কাছে এই সমস্ত ভাষা শব্দ শিখিনি, তারা টকশোতে বসে করে। আর মনে হয় প্রধানমন্ত্রী বলছে, তুমি চালায় যাও, যত জামাতের বিরুদ্ধে বলবা তোমার তত প্রমোশন হবে। সরকারি চাকরি পাওয়ার জন্য ছাত্র দল করা, বিএনপি করা, জামাতকে গালি দেওয়াই হলো যোগ্যতা, লেখাপড়া, ইন্টারভিউর আর দরকার নাই। ভাই, এই জুলাই সনদ বাস্তবায়ন না হতে দিলে এই দেশটা 5 মাসে যা হয়েছে, বিদ্যুতের দাম, গ্যাস সংকট, দ্রব্য মূল্য, মা বোনদের হাড়ি জ্বলছে না, কি সংকট আছে কিনা বলেন? মির্জা ফখরুল ভাইকে তো ধন্যবাদ দিতে হয়। উনি কয়েকদিন আগে কইছে যে 5 মাস হয়েছে, দেশের তেমন কোনো পরিবর্তন আমরা করতে পারি না, যে ঘুষ, দুর্নীতি, আকাম সব ঠিকই আছে। পেপারে দেখেন নাই? তা ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ মহাসচিবকে। সত্য কথাটা স্বীকার করছেন। ইংরেজিতে একটা কথা আছে, মর্নিং শোজ দ্য ডে। সকালবেলায় সারা দিনটা কেমন যাবে বোঝা যায়, যায় কিনা বলেন? 5 বছরের 5 মাসেই আপনি যখন স্বীকার করে গেছেন, যদি না পারেন, এত দলীয়করণ, সব বিশ্ববিদ্যালয় শান্তিপূর্ণ ছিল। কালকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আপনারা হামলা করেছেন। রাজনীতিতে এই সংস্কৃতি আমরা গড়ে তুলতে চেয়েছিলাম যে রাজনৈতিক বিতর্ক হোক, ঝগড়া হোক, পার্লামেন্টে হোক, বক্তব্য হোক, কিন্তু কেউ যেন কার উপরে শারীরিক হামলা, আক্রমণ না করে। আমরা তো সেই ব্যাড ট্র্যাডিশন থেকে, কালচার থেকে ফিরে আসতেছিলাম, নাকি বলেন? আবার ক্যাম্পাসে রক্ত ঝরিয়ে আওয়ামী ফ্যাসিবাদের লেলিয়ে দেওয়া পান্ডাদের মতো আবারও ছাত্র দলকে আপনারা লেলিয়ে দিচ্ছেন। ফলে এই সংবিধান সংশোধন করে দলীয়করণ, দুর্নীতিবাজ এবং মেধা ছাড়া সন্ত্রাসী যোগ্যতার ভিত্তিতে লোক নিয়োগ হলেই দেশ আবার ওই আওয়ামী ফ্যাসিবাদের দিকে কিন্তু ধাবিত হবে। আপনারা কি সেই সুযোগ দেবেন? আজকের এই শ্রমিক সমাবেশে শ্রমিকদের ন্যায্য মজুরি, ট্রেড ইউনিয়নের অধিকার,
শ্রম সংস্কারের কমিশন, এর সবটা বাস্তবায়ন করতে গেলে প্রথম শর্ত হচ্ছে এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত জুলাই সনদের ভিত্তিতে যে গণভোট হয়েছে সে গণরায়কে কার্যকর করতে হবে। আমরা পার্লামেন্টে এখনো সময় আছে। আমাদের বিরোধী দলীয় নেতা বলেছেন গণভোট কার্যকর করার প্রশ্নে এক চুলও আমরা ছাড় দেব না ইনশাআল্লাহ। আপনারা মেনে নেন, আমরা সহিংসতা, সন্ত্রাস, হটকারিতা, জ্বালাও পোড়াওয়ার দিকে যেতে চাই না। যদি না করেন তাহলে আমাদের রাজপথ ছাড়া কি আর কোনো উপায় আছে? আমরা তো বেইমানি করতে পারবো না। পাবলিক বলবে 70% ভোট দিয়েছিলাম জুলাইয়ের রক্তের বিনিময়ে একটা নতুন বাংলাদেশ, তোমরাও বেইমানি করেছো। আমরা কোনো জবাব দিতে পারবো? এই জন্য মেনে নেন, তা না হলে আগামীকাল 5 তারিখ বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে শীর্ষ নেতারা সমাবেশের ডাক দিয়েছেন। আপনাদের পক্ষ থেকে কোনো আশ্বাস না পেলে আগামীকালকে আবার বৃহত্তর কর্মসূচি আমাদের শীর্ষ নেতারা ঘোষণা করবেন। দেশ সংগ্রামে আমরা সম্পৃক্ত করব ইনশাআল্লাহ। মানতে চাইছিলেন না এক সময়, কিন্তু সেটাই মানছেন, নিজেরাই পার্লামেন্ট করে আইন করে আপনাদেরকে মানতে হয়েছে। আমাদের আমিরে জামাত বলেছেন এটাও এক সময় মানবেন, তো ইজ্জতের সাথে মানেন, জাতির কাছে স্মরণীয় হয়ে থাকেন। আপনার আম্মাজান কেয়ারটেকার সরকার মেনে জাতির কাছে স্মরণীয় হয়ে আছেন। আপনার পিতা বহুদলীয় গণতন্ত্র এনে জাতির কাছে স্মরণীয় হয়ে আছেন। আপনিও জুলাই সনদ মেনে এখনো জাতির কাছে সম্মানিত হতে পারেন, কিন্তু তার বিপথে হাঁটলে উই হ্যাভ নো অল্টারনেটিভ ওয়ে। আমাদেরকে 70% মানুষকে নিয়ে রাজপথেই নামতে হবে। সেই সমাধান ইনশাআল্লাহ হবে। আসুন, পার্লামেন্টের বিতর্ক পার্লামেন্টে রাখুন, রাজপথে ঠেলে দিয়েন না। আমরা সংঘাতের দিকে যেতে চাই না। আজকে সারা ঢাকায় কলেজে যে সংঘাত ছড়িয়ে দিয়েছেন, এটা খুব খারাপ আলামত। ছাত্র দলকে সংযত করুন। একটা বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত জিএসকে কিভাবে হত্যার চেষ্টা করে তার মাথায় আঘাত করে রক্তাক্ত করা হয়েছে, সে এখন হসপিটালে। আমরা জানি না তার কি অবস্থা। একবারও আপনারা নিন্দা করলেন না। এই দলবাজ ভিসিকে এখান থেকে অপসারণ করান। আর বড় বড় পদে সব দলবাজ লোক লাগাচ্ছেন। মির্জা ফখরুল ভাই আবার বলছে কি, এই প্রশ্ন যখন করা হচ্ছে যে দলীয় লোক নিয়োগ দিচ্ছেন কেন, মিডিয়াতে আসছে, বলে যে হ্যাঁ আমরা এখন সরকারে আছি, তো আমরা আমাদের লোক দেবো না তো কাদের লোক দেব? শিক্ষিত লোক, রাজনীতির পড় খাওয়া মানুষের কাছে এই কথা কি মানায়? ফখরুল ভাই, তাহলে আওয়ামী লীগের কি দোষ ছিল? উনারাও তো সরকারেই ছিল, তাই উনাকে মস্তানগুলো বসাইছিল। তাহলে তো শুধু দলের নাম পাল্টে গেছে, চরিত্র একই আছে। এই ছাড়া আমরা আর কি বলবো? আসুন, শ্রমিক কল্যাণ ফেডারেশনকে আমি ধন্যবাদ জানাই। আপনাদের সংগ্রাম ইসলামী শ্রমনীতির সংগ্রাম, কিন্তু এটা রাষ্ট্রের সাংবিধানিক নতুন রাষ্ট্র বিনির্মাণের সাংবিধানিক সংস্কার ছাড়া শ্রম কমিশনের সংস্কারও কিন্তু বাস্তবায়ন হবে না। ফলে ইসলামী শ্রমনীতির সংগ্রাম আর রাষ্ট্র সংস্কারের সংগ্রাম আর ইসলামী সমাজ প্রতিষ্ঠার সংগ্রাম এক এবং অভিন্ন সংগ্রাম হিসেবে আমাদের রাজপথে থাকতে হবে। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে, সকল জুলাই যোদ্ধা, জুলাই শহীদদের প্রতি আবারও কৃতজ্ঞতা জানিয়ে, ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন জিন্দাবাদ।